শুভ সন্ধ্যা। সবাইকে ডক টাইম ভালো থাকুন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী সারোয়ার প্রাণ, একজন ফার্মাসিস্ট এবং ডক টাইমের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। এটি আসলে কিভাবে আমাদের জীবনযাত্রায়, আমাদের লাইফস্টাইলে, আমাদের চলাফেরায় কিভাবে এটি প্রভাব ফেলছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আমাদের কি করণীয় সেটি সম্পর্কেও জানবো। আমাদের সাথে আজকে ২ জন গেস্ট আছেন, তাদেরকে আমরা একটু পরেই নিয়ে আসব। একটু বলি আমরা, সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, এটির কারণে যে সুপার বাকের জন্ম নিচ্ছে, অনেকে বলে থাকছেন সায়েন্টিস্টরা যে এটি করোনার থেকেও ভয়াবহভাবে আমাদের উপরে আমার সামনে আমাদের দিকে ধেয়ে আসতে চলেছে। সুতরাং সচেতন হওয়ার এখনই সময়। এই অসাধারণ এবং উপকারী একটি টপিক নিয়ে, বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা সাথে পেয়েছি ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, এমবিবিএস ডিএমসি এবং সিডিডিইউ, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, যুগ্ম সম্পাদক বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ডক্টর বেন্নুর। জি, ধন্যবাদ। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আর আপনারা যারা শুনছেন এবং দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ডাক্তার বেন্নুর, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এবং আমাদের সাথে আজকে আরেকজন গেস্ট আছেন, তিনি হচ্ছেন মোস্তফা আল আমরান। তিনি একজন ফার্মাসিস্ট, বি ফার্ম এবং এম ফার্ম। তিনি সিইও হিসেবে আছেন টাইম কনসালটেন্সিতে। তিনি কর্ম অভিজ্ঞতার দিক থেকে যদি বলতে যাই, বাংলাদেশের বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসে তিনি কাজ করেছেন। ঔষধ গবেষণা এবং ঔষধ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ার সাথে পরিকল্পনা তৈরি করেছেন, ঔষধের মান পরীক্ষা করেছেন, উৎপাদনের সাথেও তিনি জড়িত ছিলেন। এবং এই সমস্ত বিষয় নিয়েই তার প্রতিষ্ঠান টাইম কনসালটেন্সি কাজ করে থাকে। তিনি ঔষধের সাথে জড়িত যে সমস্ত আইনগুলো আছেন সেগুলো নিয়েও তিনি কাজ করেছেন। এইসব বিষয়েও তিনি অভিজ্ঞ। তাকেও আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস আ লট টু ডক টাইম আমাকে এই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করার সুযোগ দেওয়ার জন্য। আর ডক টাইমের লাইভ যারা যেসব দর্শকরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমাদের এই ডিসকাশন থেকে সবাই উপকৃত হবেন। ওকে, অনেক ধন্যবাদ মোস্তফা আল আমরান। আমি শুধু ডক টাইম সম্পর্কে একটু বলতে চাই। ডক টাইম বাংলাদেশের প্রথম সারির একটি ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার। ডক টাইমে একজন ইউজার সম্পূর্ণভাবে ডিজিটাল এক্সপিরিয়েন্স পেতে পারে, অর্থাৎ তার আমাদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি নামিয়ে সেখানে রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে একজন ডক্টর তার প্রয়োজন অনুযায়ী ডক্টর সার্চ করে পেমেন্টটি করে তার যে কনসালটেশন নেওয়া ডক্টরের থেকে, সেখান থেকে শুরু করে একেবারে প্রেসক্রিপশনটিও তারা ডিজিটালি পেয়ে থাকে। তো আমরা ডক টাইমের ব্যাপারে এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আরও জানবো। আমি সরাসরি আজকে টপিকে চলে যাচ্ছি। আমি ডক্টর কাজী বেন্নুরের কাছে জানতে চাই যে আমি যদি একটি সহজ ভাষায় আমরা চিন্তা করি যে অ্যান্টিবায়োটিক বলতে আমরা আসলে কি বুঝি। আমরা সব সময় হয়তো শুনে থাকি অ্যান্টিবায়োটিক ঔষধ, কিন্তু সাধারণ মানুষ, আপামর জনসাধারণ বা বাংলাদেশের যারা লেস প্রিভিলেজ পিপল আছেন, তারা আসলে কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন যে কোনগুলো আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ? বা আপনি যদি খুব কমন বা খুব প্রচলিত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের নামও যদি আজকে আমাদেরকে বলেন, তাহলে সেটা আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হয়। আসলে অ্যান্টিবায়োটিক কোনগুলো, খুব সহজ ভাষায়। ধন্যবাদ। আসলে এই বিষয়টা আলোচনার শুরুতে বলে নেওয়াটা বোধহয় খুবই জরুরি। কারণ অ্যান্টিবায়োটিক শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর অ্যান্টিবায়োটিক কি, এটার উত্তর বলতে গেলে বলতে হয় যে এটা নামেই পরিচয়। কারণ আমরা যদি ইংরেজি শব্দ দুটো চিন্তা করি, যে অ্যান্টিবায়োটিক, বায়োটিক মানে হচ্ছে জীবাণু বা অণুজীব, আর অ্যান্টি মানে তার বিরোধী। অর্থাৎ যে সমস্ত জীবাণু বা অণুজীব আমাদের শরীরে রোগ তৈরি করে থাকে, ব্যাধির সৃষ্টি করে থাকে, তাদের বিরুদ্ধে কাজ করে যে মলিকিউল গুলো, যে এজেন্ট গুলো, বা সোজা কথায় বলতে গেলে যে ওষুধগুলো, সেগুলোই হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের শুরুটা হয়েছে সর্বপ্রথম পেনিসিলিনের মাধ্যমে, পেনিসিলিন আবিষ্কারের মাধ্যমে, এবং পেনিসিলিন জাতীয় ওষুধগুলো দিয়ে প্রথম এই প্রক্রিয়াটা শুরু হয়। এর আগ পর্যন্ত আসলে যে সমস্ত জীবাণু মানুষকে আক্রান্ত করত,
সেখানে ওই জীবাণুগুলোকে ধ্বংস করার বা মেরে ফেলার কোনো সুযোগ ছিল না বা পদ্ধতি আমাদের জানা ছিল না। সময়ের সাথে সাথে কিন্তু অসংখ্য অ্যান্টিবায়োটিক এসেছে। অ্যান্টিবায়োটিকের সাথে সাথে এগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যেমন কাজ করে, সেই সাথে ভাইরাসের বিরুদ্ধে, ফাঙ্গাসের বিরুদ্ধে ক্রমাগত কিন্তু আমরা এই ধরনের অনেক ওষুধ পেয়েছি। আমাদের দেশে আপনি যেগুলো জানতে চেয়েছিলেন বা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সাধারণত আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করে থাকি সেগুলো আমাদের অনেক সময় শ্বাসকাশের সমস্যার জন্য করে থাকি, জ্বর আসলে করে থাকি, পেটের সমস্যা হলে করে থাকা হয়, অনেক সময় চর্মরোগের কারণে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কমনলি আমরা অনেক সময় বলি যে অ্যামোক্সিসিলিন জাতীয় ওষুধ ব্যবহার করি, অ্যাম্পিসিলিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও কিছু নিউকিনিলন যেমন সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এই জাতীয় একটা গ্রুপ আছে। কিছু রয়েছে যেমন অ্যাজিথ্রোমাইসিন বা ক্ল্যারিথ্রোমাইসিন এই ধরনের আরেকটি গ্রুপ রয়েছে। এরকম অনেকগুলো অ্যান্টিবায়োটিক রয়েছে। পেটের ক্রিয়ার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে, মেট্রোনিডাজল বলেন বা টিনিডাজল এই ধরনের বেশ কিছু রয়েছে। এরকম বেশ অনেকগুলো গ্রুপ আছে যেগুলো এক এক ধরনের জীবাণুর বিরুদ্ধে এক একটি কার্যকরী। তো সোজা কথা হচ্ছে যে ওষুধগুলো উপশম কমানো বা আরাম দেওয়ার পাশাপাশি সরাসরি জীবাণুটাকে ধ্বংস করে বা জীবাণুর বংশবৃদ্ধিকে রোধ করে, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। ওকে, অনেক ধন্যবাদ স্যার। কয়েকটা ওষুধ খুব কমন বা খুব প্রচলিত ওষুধ, যেমন ধরেন আমাদের দেশের একটা কমন টেন্ডেন্সি আছে, মানুষের ভিতরে একটা কমন মানে একটা কাজ তারা করে থাকেন যে ফার্মেসিতে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক কিনলেন এবং খেয়ে আসলেন। তো এই ধরনের কিছু কমন নামগুলো যদি আমরা আজকে এই অনুষ্ঠানে দর্শকদের বলি, শুরুতেই বলে দিই, এবং তাহলে মানুষ সচেতন হতে পারবে যে পার্টিকুলারলি ওই ওষুধগুলো হয়তো যে কিনবেন না। আমরা ব্র্যান্ড নামটা আমরা জেনেরিক নাম নিয়ে আলোচনা করব। জেনেরিক নেম কিছুটা আমি বলেছি এখানে, এগুলো আরো আমার মনে হয় যে আমার সাথে যে ইমরান সাহেব আছেন উনি আরো ভালোভাবে বলতে পারবেন। তবে আমরা কমনলি যেগুলো বলেছি, আমি একটু আগেও বলেছি যে একটা আছে যে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন গ্রুপ, যেগুলো আমরা ঘন ঘনই ব্যবহার করে থাকি। আরেকটি রয়েছে সিপ্রোফ্লক্সাসিন বা কি বলে অফ্লক্সাসিন, এই ধরনের একটা নিউকোনিলন গ্রুপ রয়েছে। অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন এই ধরনের একটা গ্রুপ রয়েছে। মেট্রোনিডাজল বা এই ধরনের পেটের অসুখের জন্য এক ধরনের গ্রুপ রয়েছে। এই এখন আসলে অ্যান্টিবায়োটিক এত বেশি যে এর টোটাল নামগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে আমি একটা কথা বলবো, যেমন সেফালোস্পোরিন গ্রুপের একটা খুব ভালো অ্যান্টিবায়োটিক গ্রুপ রয়েছে। তো একটা কথা আমি খালি বলবো যে অ্যান্টিবায়োটিক কোনটা এটা কিন্তু আপনি যখন ওষুধ কিনবেন তখন কিন্তু ফার্মাসিস্টও জানেন, এবং অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু অযথা প্রয়োজনটাই খেয়াল রাখতে হবে যে ডাক্তার যদি পরামর্শ না দিয়ে থাকেন আর যদি আপনার শরীরে যদি জীবাণু ঘটিত রোগটা না হয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিক গুলো কিনতে যাবেন না বা খেতে যাবেন না। আমরা আমার মনে হয় সময়ের সাথে সাথে এগুলো নিয়ে ধীরে ধীরে আরো বেশি আলোচনা করব। তবে কমনলি এই জিনিসগুলো আমরা অনেক সময় খেয়ে থাকি এবং অনেক সময় দেখা যায় যে টোটকার মতো একদিন দুই দিন একবেলা দুবেলা খাই। এই ব্যাপারগুলো ব্যাপারে আমরা আমার মনে হয় সচেতন হতে হবে এবং এই ব্যাপার নিয়ে আমার মনে হয় আজকে আরো আলোচনা করতে হবে। ধন্যবাদ কাজী বেন্নুর। আমি মোস্তফা আল ইমরানের কাছে একটু জানতে চাই যে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার মূল প্রক্রিয়াটি, একেবারে কপিবুক প্রক্রিয়া যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেটি কি? অ্যাকচুয়ালি এখানে তো অনেক ধরনের আছে, মানে অ্যান্টিবায়োটিক আছে, বেন্নুর ভাই যেটা বললেন। তো এখন ডিপেন্ড করে সেটা হচ্ছে কোন ধরনের অ্যান্টিবায়োটিকটা কোন ডিজিজে আমরা ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে যে যেমন যে আমরা ম্যাক্রোলাইড খুব ফ্রিকুয়েন্টলি ইউজড একটা মেডিসিন কারেন্টলি, সেটা হচ্ছে যেমন এজিথ্রোমাইসিনটা আমরা খুব বেশি ইউজ করছি। যেমন এটা আপনার রেসপিরেটরি ডিজিজে ইউজ হচ্ছে, কারেন্টলি এটা টাইফয়েডে ইউজ হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে মানে স্পেসিফিক কোনো মানে সব অ্যান্টিবায়োটিকের জন্য কোনো প্রেসক্রাইবড মানে জেনারেলাইজড কোনো প্রেসক্রাইবড কোনো সিস্টেম নাই। এটা ডিপেন্ড করছে ডিজিজের উপরে, ডিপেন্ড করছে কোন কোন মানে কি বলে এটা, কোন ধরনের ইনফেকশন কারেন্টলি পেশেন্টের মধ্যে আছে সেটার উপর ডিপেন্ড করছে। যেমন আমরা যখন
যদি মাইনর কোনো ইনফেকশন হয়, প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক চুজ না করাটাই বেটার। ইনিশিয়ালি আমরা হোম রেমেডিস আর অন্যান্য যে অল্টারনেটিভ ওয়েজগুলো আছে ওগুলো যদি আমরা ফলো করে আমরা যদি ম্যানেজ করতে পারি পেশেন্ট কাউন্সিলিং এর মাধ্যমে, তাহলে সবচেয়ে বেটার হয় ইনিশিয়ালি। যেমন আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, দেখা যাবে কি ওইখানে কিন্তু মানে প্রথমেই অ্যান্টিবায়োটিক দিবে না। আর আমরা যেভাবে বাংলাদেশে যেভাবে মানে প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো মেডিসিন আমরা কিনে ফেলতে পারি ইয়া থেকে, ফার্মেসি থেকে, ওরকম করা যাচ্ছে না। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কি মানে আমরা নিজেরাই অনেক সময় ডক্টর হয়ে যাচ্ছি। আমি ডক্টাইমকে অসংখ্য ধন্যবাদ দিব, কারণ হচ্ছে তারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, ডিজিটাল যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটা কিন্তু আমাদের হেলথ সিস্টেমের জন্য ভালো একটা মানে আপগ্রেডেশন আমি বলবো। কারণ হচ্ছে যে অনেক রুরাল এরিয়া বলতে পারি, অনেকে টাইমের অভাবে অনেকে স্মল মানে মাইনর ইনফেকশনের জন্য ডক্টরের কাছে যেতে পারছে না, কিন্তু তারা ইজিলি মানে প্রেসক্রিপশন এখানে জেনারেট করা যাচ্ছে, ডক্টর দেখাতে পারছে, ডক্টর পেশেন্ট কাউন্সিলিং প্রপারলি করতে পারছে। তো অ্যাকচুয়ালি মানে অ্যান্টিবায়োটিকের জন্য মানে জেনারেলাইজড কোনো বলা যাবে না। মানে আমি বলবো যে না আপনারা অ্যান্টিবায়োটিক এভাবে খাবেন, এতটা ডোজ খাবেন, এভাবে বলা যাবে না। এটা ডিপেন্ড করবে, স্যার বেন্নর ভাই অনেক ভালো বলতে পারবেন, এটা মানে ডিজিজ কন্ডিশনস এর উপর ডিপেন্ড করবে, এটা ডেপথ কতটুক, এটা কতটা ইমার্জেন্সি ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ডিপেন্ড করে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনও ভেরি করে যাবে এটার ক্ষেত্রে। যেমন যখন মাইনর করি, তখন আমরা চিন্তা করি যে না সিস্টেমিক সার্কুলেশনে ডিরেক্টলি মানে ব্লাডে আমরা সরাসরি না দিয়ে আমরা ওরালে নিতে পারি। যদি টপিক্যাল মানে হচ্ছে কোনো লোকেশনে যদি কোনো ইনফেকশন হয়, চামড়ার মধ্যে কোনো ফোড়া উঠেছে অথবা কোনো ধরনের ক্ষত তৈরি হয়েছে, ওখানে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। সাথে যদি দেখা যায় যে মানে হচ্ছে, তখন মানে খুব বেশি যখন হয়ে যাচ্ছে, যেমন আফটার অপারেশন করা হলো, পোস্ট অপারেটিভ ক্ষেত্র মানে একটা রেজিমেন্ট সিলেক্ট করা হচ্ছে কিভাবে খাবে, মানে প্রতিটা ডিপেন্ড করবে মানে অ্যান্টিবায়োটিক সিলেকশন, কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স, এটা ভেরি করবে ডিজিজ কন্ডিশনের উপরে। ধন্যবাদ। তার অর্থ আপনার আলোচনা থেকে আমরা দুইটা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে প্রেসক্রিপশনের শব্দটা বলেছেন, তার অর্থ প্রেসক্রিপশন ছাড়া আসলে আমাদের অ্যান্টিবায়োটিক কোনোভাবে খাওয়া উচিত না। এবং ডাক্তার বেন্দু যেটা বলেছেন যে আমরা, বা আপনিও বলেছেন যে আমরা প্রেসক্রিপশন ছাড়াই যে অ্যান্টিবায়োটিক কিনতে পারি, এটি আসলে বন্ধ হওয়া উচিত। এবং একই সাথে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এক একজনের ইনফেকশন বা এক একজনের রোগ এক এক রকম। তার অর্থ হলো একই ধরনের সিমটমে একজন যদি একটা ওষুধ খায়, আমি যে ফার্মেসিতে যে একই ধরনের সিমটমে আমি ওই ওষুধটা কিনে খাবো না। মূল মেসেজটা হচ্ছে এটি। এবং আমাদের একজন দর্শকও এ ব্যাপারে প্রশ্ন করেছেন, ইকরা, যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কি আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত কিনা। আমরা ইতিমধ্যে হয়তো প্রশ্নটি পেয়েছি যে কোনোভাবেই কোনো অবস্থাতেই প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের দেখানো ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। তো আমরা যদি এভাবে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাহলে আমরা বিভিন্ন সময় দুইটা শব্দ শুনি, সেটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে ওঠে। তো সেটা আসলে কিভাবে গড়ে ওঠে বা এর ক্ষতিকর দিকগুলো কি সম্পর্কে আমি ডাক্তার কাজী বেন্দুরের কাছে একটু জানতে চাচ্ছি। জি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে একটি অ্যান্টিবায়োটিক বা একটি জীবাণু বিরোধী রোগের বিরুদ্ধে ওই জীবাণুটি বা একাধিক জীবাণু যখন একটা প্রতিরোধ ব্যবস্থা নিজের থেকে গড়ে তোলে, অর্থাৎ সেই জীবাণুটি এমন একটা অবস্থা তৈরি করতে পারে বা এমন একটা গুণ অর্জন করে ফেলে যে ওই অ্যান্টিবায়োটিকটি ওটিকে আর কাবু করতে পারে না বা ওটির বৃদ্ধিটা রোধ করতে পারে না বা ওটাকে ধ্বংস করতে পারে না। এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিন্তু এই প্রতিটা জীবাণুই চেষ্টা করে, জীবাণুরও তো একটা প্রাণ আছে। আমরা যেরকম নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, জীবাণু কিন্তু সেইভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে সে এই ক্ষমতাটা অর্জন করে ফেলে। এবং এই ক্ষমতাটা অর্জন করার পিছনে প্রধানত তো যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা যদি আমরা সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক প্রয়োজনে এবং সঠিক সময়সীমার জন্য না দিয়ে থাকি, বা যদি এটি খেলাপ করে থাকি, কখনো খেলাম না এই ধরনের করে থাকি, অথবা যখন কোনোই প্রয়োজন নেই সেই সময় যদি আমরা শরীরে অ্যান্টিবায়োটিক প্রবেশ করিয়ে থাকি, যেটা আমাদের দর্শক জানতে চেয়েছেন, সেরকম ভাবে যদি খেয়ে থাকি, তখন কিন্তু এই
অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে ওই জীবাণুগুলো প্রতিরোধী হয়ে ওঠে। এটাকে আমরা বলে থাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং এটি আসলে একটি বেশ মানে ভয়াবহ একটি ব্যাপার, কারণ অ্যান্টিবায়োটিক যখন একবার রেজিস্ট্যান্ট হয়ে যায় এটি কিন্তু এই জীবাণুটিকে আর মারতে পারে না, এবং জীবাণুটি দেখা যায় যে তার ডিএনএতে তার এই ক্ষমতাটাকে স্মৃতি হিসাবে রেখে দেয়, এবং এক সময় গিয়ে অ্যান্টিবায়োটিকটা কারো ক্ষেত্রেই কার্যকর হতে চায় না। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমাদেরকে আসলে প্রথম থেকেই বুঝতে হবে, এবং এ ব্যাপারে অত্যন্ত সাবধানতার সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। ধন্যবাদ। আমাদের একজন দর্শক সঞ্জিদা হোসেন জানতে চেয়েছেন আপনার এই প্রশ্নের সাথে রিলেটেড, যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েই যায় তাহলে কি করণীয়? আসলে কি কিছু করণীয় আছে আমাদের এখন? হ্যাঁ, সেটাই আসলে ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা চিকিৎসকরা যেটা করে থাকি সাধারণত, খুব সহজভাবে যদি বলতে চাই, যে যখন একটি রোগীর আমরা রোগটা নির্ণয় করি যে তার একটা ইনফেকশন হয়েছে, তার একটা জীবাণু তার শরীরে ঢুকেছে, এবং এই জীবাণুটাকে আসলে আমাদেরকে ধ্বংস করতে হবে, তখন প্রাথমিকভাবে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। অর্থাৎ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হচ্ছে যেটি এই ধরনের রোগ করার যে সমস্ত জীবাণুগুলো হয়ে থাকে, ধরেন একটা রোগ, সেটার ৫টা বা ৬টা বা ৭টা জীবাণু দিয়ে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এমন একটা অ্যান্টিবায়োটিক আমরা দেই যে ওই পুরো ওই ৫টা ৭টা ৮টা অ্যান্টিবায়োটিককে সে ধ্বংস করতে পারে, সেরকম একটা অ্যান্টিবায়োটিক আমরা দেই, এবং সময়ের সাথে দেখা যায় যে হয়তো সেই জীবাণুটা মারা যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠেন। আর যখন ইনফেকশনের মাত্রাটা খুব বেশি মনে হয়, তখন সাথে সাথে আমরা কালচার করতে দিই। সেটা রক্তের কালচার হতে পারে, সেটা কফ থুতুর কালচার হতে পারে, সেটা অন্য কোনো শরীরের রসের কালচার হতে পারে, যেটা দিয়ে আমরা দেখি যে ওর ভিতরে কোন জীবাণু আছে, এবং সেই সাথে এটাও দেখি যে কোন অ্যান্টিবায়োটিক ওই জীবাণুটার বিরুদ্ধে কার্যকর। এটা আমরা ল্যাবরেটরি থেকে আনি। যদি দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করা হয়েছে সেটি ওই জীবাণুর বিরুদ্ধে পুরোপুরি কার্যকরী না বা মোটেই কার্যকরী না, তখন এই যে রেজিস্ট্যান্স থাকে, তখন আমাদেরকে ভিন্ন একটা অ্যান্টিবায়োটিকে যেতে হবে যেটি খুবই কার্যকরী। এইটা ল্যাবের রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি, এবং সেই রকম ভাবে আমাদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অ্যাভয়েড করে অন্য অ্যান্টিবায়োটিকে যেতে হবে। আর আরেকটা কথা বলতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রতিরোধ কিভাবে করতে পারি আমরা, সেটা করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু ব্যাপারে সাবধানতা নিতে হবে। আমি কিছুটা আগেও বলেছি যে প্রথমত হচ্ছে গিয়ে যে কোনো অবস্থাতে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। কোনো অবস্থাতে মাত্রাটা ঠিক না রেখে, অর্থাৎ যেটা যত পাওয়ারের যত বেলা খেতে হবে সেই রকম না করে যদি আমরা কম মাত্রায় কম পাওয়ারের খেয়ে থাকি, সেটা করলে সমস্যা হবে। যদি আমরা যে নির্দিষ্ট সময় পর্যন্ত ৫ দিন ৭ দিন ১০ দিন যতদিন চিকিৎসক বলছেন তার থেকে কম সময় খেয়ে ছেড়ে দেই, তাহলে এই রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। যদি এমন হয় যে আজকে খেলাম, একদিন গ্যাপ দিলাম, আবার খেলাম, এরকম করে থাকি, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং আরো যদি গভীরভাবে চিন্তা করি, অনেক সময় দেখা যায় যে বিশেষত আমাদের মতো একটু উন্নয়নশীল দেশে বা যেখানে আইন অতভাবে সঠিকভাবে প্রয়োগ হয় না, অনেক সময় কিন্তু নিম্ন মানের ওষুধ থাকে, অর্থাৎ যে পাওয়ারটা ওই ওষুধের গায়ে লেখা থাকে, দেখা যায় যে কিছু অসাধু প্রতিষ্ঠান তার থেকে কম পাওয়ারের বা নকল ওষুধ থাকে, সেগুলো যদি করে থাকি তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়। অতএব রেজিস্ট্যান্স তৈরি যাতে না হয় সেটার প্রথম সাবধানতা নিতে হবে। আর রেজিস্ট্যান্স যদি পাওয়া যায় কোনো জীবাণুর বিরুদ্ধে, সাথে সাথে সঠিক এবং যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেই অ্যান্টিবায়োটিকটা দিয়ে সেই জীবাণুটাকে প্রতিরোধ করতে হবে। ধন্যবাদ মোস্তফা আল আমরানের কাছে। আমার 2টা প্রশ্ন আছে, এবং আমার ঠিক বলতে আমার না, দর্শকের পক্ষ থেকে বাহারাম খান জানতে চেয়েছেন যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক কি শরীরের জন্য ক্ষতিকর? আর শৈলী তাসনিয়া নামে আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে বাংলাদেশে আসলে যে সমস্ত ঔষধের দোকানগুলো পাওয়া যায় সেগুলোতে আসলে আমরা ফার্মাসিস্ট সবসময় থাকেন না, হ্যাঁ, তো সেখানে আমরা যেই কিছু ঔষধ কিনছি চাচ্ছি তারা দিচ্ছে, তা আপনি মনে করেন কিনা যে ঔষধের দোকানগুলোতে যে আইনটি আছে যে একজন ফার্মাসিস্ট থাকতে হবে মডেল ফার্মেসিগুলোতে, এবং আমাদের যে গ্রামাঞ্চলে যে ফার্মেসিগুলো আছে সেখানে অ্যাটলিস্ট ডিগ্রেড বা ট্রেনিং প্রাপ্ত ফার্মাসিস্ট থাকা প্রয়োজন কি আপনি মনে করেন কিনা? এই 2টি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি মোস্তফা আল আমরান। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে আপনার সব অ্যান্টিবায়োটিক শরীরের জন্য ক্ষতিকর কিনা? অ্যাকচুয়ালি যে কোনো মেডিসিন
সেটা অ্যান্টিবায়োটিক হোক আর যে কোনো অন্য আমরা যদি ওটিসি বলি অথবা অন্য কার্ডিওভাস্কুলার তারপরে হচ্ছে পেইন কিলার যাই বলি, সব মেডিসিনই কিন্তু একটা ফরেন সাবস্টেন্স আর কি বডির জন্য। তো এটা যখন বডিতে এন্টার করে সে কিন্তু মানে তার যখন আমরা অন্য অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য মেডিসিন ইউজ করি তখন সে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে লোকালি কাজ করে। আর যখন অ্যান্টিবায়োটিক ইউজ করছি তখন সে করছে কি আমাদের জীবাণুগুলো মারছে। তো যেহেতু ফরেন সাবস্টেন্স বডি নিশ্চয়ই এখানে কিছু মানে ঘটছে আর কি, কিছু একটা সে করছে, নতুন কিছু করছে। তো আমরা করি কি প্রেসক্রিপশনটা হয় মেইনলি হচ্ছে আপনার রিস্ক বেনিফিট রেশিওতে। আমাদের যেহেতু বেনিফিটটা বেশি রিস্কটা কম, মানে কিছু সাইড এফেক্ট থাকে প্রতিটা মেডিসিনেরই, যত মেডিসিন আছে এখন পর্যন্ত কোনো মেডিসিনই মানে সাইড এফেক্ট ফ্রি না, সব মেডিসিনেরই একটা সাইড এফেক্ট থাকে, অনেকের আবার হাইপার সেন্সিটিভিটি থাকে। তো এখন ওই জন্যই প্রথম হচ্ছে যে আমরা যতটা পারি মেডিসিন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে প্রপার, মানে যখন মনে করেন আমাদের হয় ইনফেকশনটা আমরা যাতে অ্যাভয়েড করতে পারি বাই আমাদের প্রপার হাইজিন আর হচ্ছে স্যানিটেশন মেনটেন করে, তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে। যেমন আমি বলি যে আমরা এখন কি করছি, আমরা এখন কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু মাস্ক ইউজ করছি, যেটাকে বলা হচ্ছে যে অনেক সময় আপনার এই যে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি তার চেয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে কার্যকর মাস্কটাকে বলা হচ্ছে। সে প্রথমেই প্রিভেন্ট করে দিচ্ছে আমার বডিতে ভাইরাসটা যাতে ঢুকতে না পারে। তো প্রতিটা মেডিসিনই সাইড এফেক্ট আছে, দ্যাটস ওয়াই আমাদের উচিত এটা আমরা যতটুকু পারি অ্যাভয়েড করতে, বা আমাদের লাইফস্টাইলটা আমরা ঠিক করে লাইফস্টাইলটা আমরা প্রপার করে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ফার্মাসিস্ট মডেল ফার্মেসিগুলোতে দরকার কিনা। মডেল ফার্মেসি করার ইয়েটা হচ্ছে কারণ হচ্ছে আমরা যে যখন উন্নত বিশ্বের দিকে তাকাই ফার্মেসির ক্ষেত্রে, ফার্মেসি ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে চিন্তা করি, দেখা যাবে কি বাইরে আপনার কম্পাউন্ডিং ফার্মেসির একটা প্রচলন আছে। প্রচলন বলতে ওরা ওই সিস্টেমটাকে মেনলি ফলো করে। দেখা যায় কি আমার বডি ওয়েট একরকম, আরেকজনের বডি ওয়েট একরকম, আমার হাইট একরকম, আরেকজনের হাইট আরেক রকম। তো ওইটার বেসিসে হয় কি ডোজটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বডি সারফেস এরিয়া, বডি ওয়েট। কারণ ডোজ যে কোনো একটা ড্রাগের এটা ডিপেন্ড করে হচ্ছে ডোজটা সেট আপ করা হয় আপনার হচ্ছে ইয়ার উপরে, যে বডি ওয়েটের উপরে। কারণ সে যখন কাজ করবে, যখন বডি ওয়েট বাড়বে ডোজটা বাড়াইতে হবে, যখন বডি ওয়েট কমবে, বডি সারফেস এরিয়া কমবে, ডোজটা কমাইতে হবে। এটার সাথে আবার আরো কিছু কমপ্লিকেশনস আছে, বেন্নর ভাই ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে যখন ডিজিজ কন্ডিশনস গুলা লাইক হচ্ছে আপনার লিভার ফাংশনের প্রবলেম থাকলে, কিডনি ফাংশনের প্রবলেম থাকলে, তারপরে প্যানক্রিয়াস আছে আমাদের। তো এইসব ইয়াগুলোতে যখন প্রবলেমেটিক হয় তখন কিন্তু কারণ ফরেন পার্টিকেলস ড্রাগ যেহেতু, সেটাকে লিভারে কিন্তু সেটা মেটাবলিজম হয়। ড্রাগগুলো হয় কি নর্মালি কিছু ড্রাগ থাকে, মেইনলি থাকে হচ্ছে আপনার অয়েল সলুবল, লিপিড সলুবল, দ্যাটস ওয়াই মানে এটা চেষ্টা করে বডিতে থাকার জন্য। তো তখন করে কি যখন লিভারে যায়, লিভার করে কি এটাকে করে যে কি বলে এটা মেটাবলিজম করে, সে মেটাবোলাইটে কনভার্ট করে। যে মেটাবোলাইট সাপোজ একটা সাবস্টেন্স তৈরি করলো যেটা ওয়াটার সলুবল হলে হয় কি সে ইউরিনের মাধ্যমে, স্টুলের মাধ্যমে এক্সক্রিট করে চলে যায় বডি থেকে। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশে আমরা এখন ওই হেলথ সিস্টেম ডেভেলপ করতে পারি উন্নত বিশ্বের মতো, তো আমরা ইনিশিয়ালি আমরা ট্রাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু মডেল ফার্মেসিটাকে ডেভেলপ করেছে, যেখানে হচ্ছে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকবে যে প্রপার কাউন্সেলিং করতে পারবে, পেশেন্ট কাউন্সেলিং, যে হচ্ছে যে মেডিসিন নিচ্ছে। যেমন আমি বলি, আমরা যদি টেট্রাসাইক্লিনকে চিন্তা করি, আমরা টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে যেটা দেখা যায় কি সে কিন্তু ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। তো আমরা যদি টেট্রাসাইক্লিনকে আমরা যদি মিল্কের সাথে মানে ইনটেক করি, মানে ওরালি আমরা অ্যাডমিনিস্টার করি, তখন দেখা যাবে কি ওইটা সে বাইন্ড করতেছে দুধের সাথে খেলাম আমরা অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে খেলাম, তখন দেখা যাবে সে বাইন্ড করছে। তো সে কিন্তু তার পারপাসটা করতে সার্ভ করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে একটা আছে কি, আমাদের নর্মাল রুরাল এরিয়াতে বলি আমরা, অনেক হেলথ কনসিয়াস পিপল হয়তো এইসব ফ্যাক্টরগুলো জানেন না, যেটা ফার্মাসিস্ট একজন পেশেন্টকে গাইড করতে পারবেন। আপনি যখন টেট্রাসাইক্লিন খাবেন, তখন টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক খাবেন, তখন আপনি এই যে আপনার মিল্ক প্রোডাক্ট অথবা হচ্ছে যে আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গুলো অ্যাভয়েড করবেন।
তো অবশ্যই ওই জন্যই ফার্মাসিস্টের অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের হেলথ সিস্টেমটা ওইরকম রোবাস্ট না এখনো, আস্তে আস্তে ডেভেলপ করছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে। যেমন এই যে আপনারাও যেহেতু আছেন এখানে এই সেক্টরে, আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে রুরাল এরিয়ার পেশেন্টরাও এখন আপনাদের মাধ্যমে কিন্তু মানে অনেক ভালো ডক্টর, মানে ঢাকা সিটির ডক্টর, তারপর হচ্ছে যে অনেক অন্যান্য সিটি, চিরং সিটি, অন্যান্য সিটির ডক্টরদের কাছে অ্যাক্সেস পাচ্ছে। তাহলে ওনারা কিন্তু প্রপার অ্যাক্সেস, মানে ইনফরমেশনটা পাবে, ড্রাগটা কিভাবে নিতে হবে, কখন নিতে হবে, কিসের সাথে নেওয়া যাবে না, এইসব ইনফরমেশন গুলো পেয়ে যাবে। আর সাথে অবশ্যই ফার্মাসিস্টদের দরকার আছে, যেহেতু ওরা মানে ড্রাগ ইন্টারাকশন, ফুড ড্রাগ ইন্টারাকশন এইসব সম্পর্কে কাউন্সেলিং করতে পারবে পেশেন্টকে। ধন্যবাদ ইমরান ভাইয়ের কথা শুনে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে ডাক্তারদের যে ভূমিকা, সেক্ষেত্রেও ডকটাইম একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। শুধু তাই নাই, আমি এই সুযোগে একটু বলতে চাই, ডকটাইমে আমাদের যে সমস্ত ডাক্তাররা আছেন তারা প্রত্যেকে বিএমডিসি ভেরিফাইড, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলে ভেরিফাইড। আমাদের এখানে 24/7 24 ঘন্টা যে কেউ ডাক্তারকে অ্যাক্সেস করতে পারেন। সুতরাং এই সুযোগ যখন রয়েছে, তখন কেন শুধু শুধু নিজেরা অ্যান্টিবায়োটিক নিজেরা গ্রহণ করব? ঠিক এই মুহূর্তে আমি কয়েকজন দর্শকের একটু কমেন্ট পড়তে চাই। আহমেদ রুবেল বলেছেন, ইকরা আবার কমেন্ট করেছেন যে কতদিনের ডোজের অনিয়মের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। আমি ইতিমধ্যে 2টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে আমার কি করণীয়? ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর ডক্টর বেন্নু সাহেব দিয়েছেন যে আমার যদি 2টা বা কোনো একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা অন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে তার থেকে বেশি পাওয়ারের বা বেশি অন্য কোনো জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেখানে ট্রাই করব। যদি বেন্নু সাহেব আপনার যদি কিছু বলার থাকে আপনি এই ব্যাপারে বলতে পারেন। আমি আরো একটু কয়েকজন দর্শকের কয়েকটা কমেন্ট পড়তে চাই। সানজিদা হোসেন আবার লিখেছেন, শিশু এবং প্রাপ্তবয়স্কদের বেলায় কি অ্যান্টিবায়োটিক সেবনের মাত্রা ভিন্ন হয়? এই প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে আলোচনার মধ্যে পেয়ে গিয়েছি, অর্থাৎ শুধু শিশু এবং প্রাপ্তবয়স্ক না, প্রাপ্তবয়স্কদের ভিতরেও রোগ এবং বিভিন্ন ধরন অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। ডক্টর বেন্নুরের কাছে রাকিব নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে, শিশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে কোনো বয়সের রেস্ট্রিকশন আছে কিনা, সেটির ব্যাপারে আমি ডক্টর বেন্নু সাহেবের কাছে একটু জানতে চাইবো। মোহাম্মদ রুবেল বলেছেন খুব ভালো উদ্যোগ, এভাবে তিনি আরো আমাদের এগিয়ে যেতে বলেছেন। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে কিনা আমরা কিভাবে বুঝবো? একই প্রশ্ন ডক্টর বেন্নুরের কাছে থাকবে। ডক্টর বেন্নুর, আপনার কাছে 2টা প্রশ্ন, আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক আসলে কাজ করে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো, আর একটি হচ্ছে যে শিশুদের অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে বয়সের কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমাদের দর্শকরা জানতে চেয়েছেন। ডক্টর বেন্নুর। আচ্ছা, প্রথমে আমি পরের প্রশ্নটা থেকে আসি যে শিশুদের ক্ষেত্রে কি করণীয়। আসলে শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না তা না। আমরা তো দেখছি যে মানে একেবারে জন্মের পরেও প্রয়োজন হলে, যদি শিশুটা আক্রান্ত হয়ে থাকে কোনো জীবাণুতে, জন্মের পরপরই তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। কিন্তু কোন অ্যান্টিবায়োটিকটা প্রয়োজনীয়, কত মাত্রায়, কিভাবে দিতে হবে, এটি অত্যন্ত যত্ন সহকারে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সাবধানতা নিয়ে সেই মাত্রাটি ঠিক করতে হবে যে কোন মাত্রায় আমরা দেব, কোন অ্যান্টিবায়োটিক দিব, কতক্ষণ দিব। প্রয়োজন হলে অবশ্যই শিশুদের ক্ষেত্রে একেবারে জন্মের পর থেকেই অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। কিন্তু একটি কথা বলতে চাই আমরা, যে আমাদের কথা থেকে যেন কেউ এটি মনে না করেন যে অ্যান্টিবায়োটিক একটি ভয়াবহ জিনিস, এটিকে কোনোভাবে ব্যবহার করা যাবে না বা এটি থেকে 10 হাত দূরে থাকতে হবে, তা কিন্তু নয়। আমাদের বক্তব্য এইটি যে অ্যান্টিবায়োটিক একটি অতি প্রয়োজনীয় ওষুধ। আপনার সুস্থতার জন্য, আপনার মানে রোগ মুক্তির জন্য অ্যান্টিবায়োটিকের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটি হতে হবে যুক্তিসঙ্গত, জুডিশিয়াস ইউজ। অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিক কত মাত্রায়, কতদিন, কি পরিমাণ, এই ব্যাপারটা একেবারে সুনির্দিষ্ট হতে হবে একজন চিকিৎসকের মাধ্যমে, এবং এর বাইরে অযৌক্তিকভাবে, অযথাভাবে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আমাদের মূল বক্তব্য এটি। আর আরেকটি কথা যেটি আসছে বারবার, যে কোন মাত্রায় অ্যান্টিবায়োটিক কতটুকু দেওয়া হবে, যেটি আমাদের ইমরান সাহেবও বলেছেন। জিনিসটা হচ্ছে কি, যে আসলে এটি নির্ভর করে মানুষের বয়সের উপর এবং তার শরীরের ওজনের উপর। সুতরাং শিশুদের ক্ষেত্রে এটির মাত্রা কম হয়, বয়সের সাথে সাথে, ওজনের সাথে সাথে এটার মাত্রা বাড়তে থাকে। তো এটি এক একজনের ক্ষেত্রে এক এক মাত্রায় হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে এখনো সেই রকম একেবারে যে প্রিসিশন মেডিসিন, অর্থাৎ কার কতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দেওয়া, সেটি এখনো আমাদের দেশে চালু হয়নি। আমরা অনেকটা করে থাকি, ধরেন আমরা যখন একটা শার্ট কিনতে যাই,
আমরা কয়েকটা সাইজ পাই, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। সবার কিন্তু প্রত্যেকটা সাইজ মানে তার ওই সাইজটা যে একেবারে এক্স্যাক্টলি ফিট করবে তা না। মোটামুটি একটা গ্রুপ যে এই সাইজের লোকের জন্য মিডিয়াম, এই সাইজের লোকের জন্য লার্জ, এই সাইজের লোকের জন্য এক্সট্রা লার্জ। এইরকম ভাবে গ্রুপ থাকে। সেরকম ভাবে অ্যান্টিবায়োটিকও আমাদের দেশে তৈরি হয় একটা নির্দিষ্ট মাত্রায়, যে এই ধরনের রোগীর জন্য বা এই বয়স বা ওজনের রোগীর জন্য এই মাত্রাটা, এর উপরে হলে এই মাত্রা, এর নিচে হলে এই মাত্রা। কিন্তু সময় আসছে, পৃথিবীতে কিন্তু সময় আসছে যে একেবারে প্রিসিশন মেডিসিন, অর্থাৎ আপনার যতটুকু দরকার ঠিক অতটুকু দিয়েই কিন্তু ওষুধ বা ট্যাবলেট এটা তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা ফার্মাসিস্টরা একেবারে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। তো আমার মনে হয় বাংলাদেশে হয়তো সেটা চলে আসবে। আর আরেকটি প্রশ্ন যেটা ছিল, একটু যদি আমাকে ধরিয়ে দেন যে কি জানতে চেয়েছিলেন উনি? অ্যান্টিবায়োটিক কাজ করছে কিনা কিভাবে বুঝবো? শরীরে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করছে না সে কিভাবে বুঝবো? হ্যাঁ, করছে কিনা সেটা কিভাবে বুঝবো? আসলে অ্যান্টিবায়োটিক কাজ করছে কিনা এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আপনার যে জীবাণুটার জন্য যে ব্যাধিটা হয়েছে, সেই ব্যাধি যে সমস্ত উপসর্গ আলামত তৈরি করেছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে যেহেতু ওই জীবাণুটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, জীবাণুটা ধ্বংস হয়ে যাবে, আপনি সুস্থ হতে থাকবেন। আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আস্তে, আস্তে আপনার শরীরটা সুস্থ হচ্ছে, আপনার ওই উপসর্গ আলামতগুলো দূর হয়ে যাচ্ছে। আর সেই সাথে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে, ল্যাব টেস্টের মাধ্যমেও দেখি, আমরা ব্লাড কাউন্ট দেখি, আমরা বিভিন্ন প্যারামিটারস আছে যে ইএসআর বেড়েছে কিনা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়েছে, এগুলো কমে এসছে কিনা, ডাব্লিউবিসি কাউন্ট কমেছে কিনা, নিউট্রোফিল কাউন্ট যদি বেড়ে গিয়ে থাকে সেটা নরমালে চলে এসছে কিনা, এগুলো দেখেও আমরা ডাক্তাররা ধারণা করতে পারি যে অ্যান্টিবায়োটিক কাজ করছে কিনা। যদি বুকের ইনফেকশন হয়, এক্সরের দাগ কমে গেছে কিনা, এগুলো দেখে আমরা ডাক্তাররা এটা ধারণা করে থাকি। আর আপনি রোগী হিসাবে বুঝতে পারবেন আপনার ভালো লাগা দিয়ে, যে আপনি সুস্থ হচ্ছেন, এই ফিলিংসটা আপনার ভিতরে চলে আসবে। এটি আসলে অ্যান্টিবায়োটিক কাজ করছে কিনা বোঝার অন্যতম হাতিয়ার। ধন্যবাদ ডাক্তার বেন্নুর। আমাদের কিছু প্রশ্ন আছে আরো, সেটা যদি পড়ি। সাইদ হুমায়ুন আহমেদ হৃদয় বলেছেন, কি ধরনের সংক্রমণ ভাইরাস দ্বারা সৃষ্টি হয় এবং অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা উচিত নয় কি? আসলে ভাইরাস দ্বারা যে সমস্ত অসুখ সৃষ্টি হয় সেগুলো আসলে অ্যান্টিভাইরাল ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করতে হবে। সেখানে অ্যান্টিবায়োটিকের একটা ভূমিকা থাকে, সেটি আরো বিস্তারিত আলোচনা। ক্লাউডি মুন জিজ্ঞাসা করেছেন অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য সেফ কিনা, সেটি অলরেডি আমরা ডাক্তার সাহেবের আলোচনা থেকে অলরেডি আমরা জেনেছি। এরপরে দেলোয়ার হোসেন বিপি জানতে চেয়েছেন সামান্য অসুস্থ হলেও কি অ্যান্টিবায়োটিক খাবো কিনা, এটি অলরেডি আমাদের আলোচনায় আমরা কভার করে ফেলেছি। একজন মোহাম্মদ রুবেল বলতে চেয়েছেন, আমি ডাক্তার সাহেবের সাথে চেম্বারে পরামর্শ নিতে চাই, কিভাবে তার চেম্বারে আমি যোগাযোগ করতে পারি, দয়া করে আমাকে জানাবেন। অবশ্যই তার চেম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু ডাক্তার সাহেব আমাদের ডক্টাইম প্ল্যাটফর্মেও আছে। আপনি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর এই নামেও যদি আপনি সার্চ দিয়ে থাকেন, আমাদের ডক্টাইম প্ল্যাটফর্মেও তাকে পাবেন। আমাদের প্ল্যাটফর্ম থেকেও তার সাথে আপনি ঘরে বসে কনসালটেশন আপনি নিতে পারবেন, এবং ঘরে বসেই আপনি ডিজিটাল প্রেসক্রিপশন পেয়ে যাবেন। এবং একই সাথে সেই প্রেসক্রিপশন থেকেই আমাদের অ্যাপ থেকেই ঘরে বসেই আপনি মেডিসিন অর্ডার করতে পারবেন। ডাক্তার সাহেব যদি কোনো ডায়াগনস্টিক টেস্ট দিয়ে থাকেন, দেশের সব ডায়াগনস্টিক সেন্টার থেকে সেই টেস্টগুলো আপনি ঘরে বসে করতে পারবেন, ঘরে আপনার রিপোর্ট পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ বিভিন্ন টেস্টের উপরে ভিত্তি করে সর্বোচ্চ 40% পর্যন্ত ছাড়ও পেতে পারেন। আমি এখন একটু জনাব ইমরানের কাছে আসতে চাই। আমাদের দেশে ওষুধ তো একটা ভালো ভূমিকা রাখেই, মানে অ্যান্টিবায়োটিক গুলো যথেচ্ছ ব্যবহারের একটা ভূমিকা তো রাখেই। এর বাইরেও আমাদের কিছু অ্যান্টিবায়োটিক ফুড আছে, যেমন আমরা জানি যে বিভিন্ন ব্রয়লার মুরগির যে খাবার বা এই ধরনের যে খাবারগুলো থেকেও আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। তো এই খাবার থেকেও হতে পারে, এবং অ্যান্টিবায়োটিকের আমার ইচ্ছা মতো কেনা এবং খাওয়া, সেখান থেকেও আমাদের রেজিস্ট্যান্স হতে পারে। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জনসাধারণের আসলে কি কি করা উচিত এবং কি কি বিরত থাকা উচিত, যেটি ডক্টর বেন্নুর অনেকটাই কাভার করেছেন। একজন ফার্মাসিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি একটু কাভার করতেন একদম প্র্যাকটিক্যাল কথায়, যে আমাদের আসলে কি করা উচিত কি করা উচিত না, একদম টু দ্য পয়েন্টে, একদম নির্দিষ্টভাবে। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখা যাচ্ছে আপনার, আমরা যেমন হিউম্যান বডিতে আমরা যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করছি, তো যেহেতু ফার্মিং এখন বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, অনেক বড় ইন্ডাস্ট্রি, তো দেখা যেত কি আগে অনেক একটা সামান্য একটা রোগে অনেক মানে যে অ্যানিমেলস মারা যাচ্ছে ফার্মের মধ্যে, তো প্রচুর ক্ষতির সম্মুখীন হতো ফার্মস গুলা। তো এরপরই
মানে অ্যান্টিবায়োটিকের ইউজও তখন ফার্ম হাউসে ইউজ করা শুরু করলো। তো শুরু করার পরে দেখা গেল কি যথেচ্ছ ব্যবহার আমরা যেভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওটা অবশ্যই কন্ট্রোল, আমাদের কান্ট্রিতে আমরা ওটা এখনো ওভাবে কন্ট্রোল করতে পারছি না, আর রেগুলেটরি বডিও আমরা ওভাবে এখন মনিটরিং করতে পারছে না বিভিন্ন ইয়ার কারণে, সংকীর্ণতা অথবা হচ্ছে যে মানে সীমাবদ্ধতা তাদের রয়েছে। যখন অ্যান্টিবায়োটিক একটা ফার্মের মুরগি বলি, আমরা ব্রয়লার বলি, আমরা লেয়ার বলি, আমরা ইভেন যদি কাউকে আমরা কাউ অক্সমিট কাউয়ের কাছ থেকে আমরা নিচ্ছি, মিল্ক খাচ্ছি, তো এখানে কিন্তু দেখা যাবে কি অনেকগুলো মেডিসিন আছে যেগুলা হচ্ছে আপনার ইয়াতে মিল্কে, তারপর হচ্ছে এগে এক্সক্রিশন হয়, সাথে হচ্ছে আমরা কিন্তু সরাসরি মিটও নিয়ে থাকছি, মিটও খেয়ে থাকি। তো দেখা যাচ্ছে কি ওখানে অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে প্রতিটা অ্যান্টিবায়োটিক আমি যেটা বলেছিলাম আগে, এটা একটা ফরেন সাবস্টেন্স, এটা বডি থেকে বের হওয়ার আগে কিছু প্রসিডিউর ফলো করে মেটাবলিজম হয় লিভারে গিয়ে, তো ওইটা করতে একটা সময় লাগে। মনে করেন কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেটা হতে পারে আপনার আবার হচ্ছে স্পেসিসের উপর ডিপেন্ড করবে সেটা, মনে করেন একটা ইয়ার ক্ষেত্রে 5 দিন লাগছে একটা মেডিসিনের ক্ষেত্রে, আর একটা মেডিসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 45 দিন পর্যন্ত লেগে যেতে পারে এটা করতে। তো এখন দেখা যায় কি যেসব ফার্ম হাউস গুলো প্রপার গাইডলাইন ফলো করে তারা ফার্মিং ক্ষেত্রে, এবং হচ্ছে ডক্টর, এখানে কিন্তু ভেটেরিনারি মেডিসিন অ্যাপ্লিকেশন হয়, তো প্রপার ওইখানে ডক্টর আছেন, ওনাদের প্রপার প্রেসক্রিপশন এন্ড হচ্ছে যে তারা ওইসব প্রোডাক্টগুলো যখন তারা অ্যান্টিবায়োটিকের উপর কোনো যদি কোনো মিল্কিং কাউ যদি করে মানে থাকে, তখন ওই মিল্কটা যাতে আমরা না করি, আমরা সেল না করি, যাতে না খাই কেউ। তারপর হচ্ছে আপনার লেয়ার মুরগি যখন ডিম দিচ্ছে, তখন ওই মুরগিগুলোকে যখন অ্যান্টিবায়োটিক ইয়ার উপরে আছে তাদেরকে আইসোলেট করে, তাদেরকে যাতে তাদের ডিমগুলো যাতে আমাদের বাজারে না আসে। তারপর হচ্ছে আমাদের মিটগুলা যখন আমরা ওই অ্যান্টিবায়োটিকের উপর যেসব ইয়াগুলা আছে, এই যে পশু পাখিগুলো আছে, ওগুলোকে যাতে আমরা মানে প্রপার টাইমিং স্লটারিং টাইম মেনটেন করে যাতে আমরা ইয়াতে আনি, আমাদের বাজারে আনি, এটা যদি প্রপার মেনটেন করা যায় তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। কারণ হয় কি সামান্য পরিমাণে অ্যান্টিবায়োটিক খুবই ক্ষতিকর, সেটা হচ্ছে কি সেটা ওই যে স্মল কোয়ান্টিটি স্মল অ্যামাউন্ট ট্রেস অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক যদি বডিতে থাকে, সেটা হয় কি ব্যাকটেরিয়াকে তাদের নিজেদের যে স্ট্রাকচার আছে, সেল ওয়াল চেঞ্জ, তারপর হচ্ছে যে তারা এক্সক্রিশন করে তাদের সেল থেকে, তারপর হচ্ছে এনজাইমের মাধ্যমে তারা ডিগ্রেডেট করে, এভাবে করে হয় কি তারা একটা, তারপর তাদের ডিএনএ যে স্ট্রাকচার আছে সেটাকে চেঞ্জ করে তারা করে কি মানে একটা রেজিস্ট্যান্ট স্ট্রেন তৈরি করে ফেলে। তো আমরা যদি প্রপারলি যদি এটা মানে অ্যানিম্যাল টু হিউম্যান, আবার হচ্ছে যে ফুড টু হিউম্যান, এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি প্রপার টাইমটা মেনটেন করে, তাহলে এটা আমরা প্রিভেন্ট করতে পারি। আমরা যে কোনো নর্মাল কোনো যেসব ফার্মে এইসব রেগুলেশনস গুলো মেনটেন করে না, আর যারা এইসব গাইডলাইন ফলো করে না, তাদের কাছ থেকে আমরা দুধ, ডিম, তারপর হচ্ছে মাংস এগুলো না কিনা, আর হচ্ছে যে যেসব ফার্মগুলো ছোট আছে তাদেরকে রেগুলেটরি বডি ট্রেন আপ করতে পারে, কোন মেডিসিন ইউজ করলে কতদিন স্লটারিং টাইম দিতে হবে, কতদিন পরে মিল্ক আমরা আহরণ করতে পারবো, ডিম আমরা কনজিউম করতে পারবো। তো এইসব ফলো করলে আমরা করতে পারবো। আমরা এখন যেহেতু আমাদের এখানে ওই সিস্টেমটা ফলো হচ্ছে না, আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যারা বিগ যারা ফার্ম হাউস আছে তাদের কাছ থেকে আমরা এইসব প্রোডাক্টগুলো কিনতে পারি আর কি ইনিশিয়ালি, যদিও এটা প্রপার ওয়ে না বলার। আমরা আমাদের রেগুলেটরি বডির উচিত যারা ছোট ফার্ম হাউসগুলো আছে তাদেরকে যাতে গাইড করে, যাতে প্রপার এইসব সিস্টেম গাইডলাইন্সগুলো মেনটেন করিয়ে আমাদেরকে নিরাপদ খাদ্য সরবরাহ করার সুব্যবস্থা করতে পারে। ধন্যবাদ। শাবাব এম আলম নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমরা কি যে কোনো অসুখের ক্ষেত্রে শুরুতে আমাদের ভিতরে যে টেন্ডেন্সি আছে নাপা, মানে উনি ব্র্যান্ড নেম বলেছেন প্যারাসিটামল খাওয়া, এটি আসলে খাওয়া উচিত কিনা, বা সেটার জন্য একদম নর্মাল প্রসিডিউরটা কি, এটি আসলে ওটিসি ড্রাগ, সেটি নিয়ে আমাদের অন্য একদিন আলোচনা হবে। আজকে শুধুমাত্র আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করছি। আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে কমেন্ট করার জন্য। আপনার ইন্টারঅ্যাকশনকে আমরা সম্মান জানাই। আমি ডক্টর কাজী বেন্নুরের কাছে এখন জানতে চাই যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে ডক্টরেরা আসলে কি ভূমিকা রাখতে পারেন, অর্থাৎ ডক্টরেরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আসলে কি কি জিনিস চিন্তা করেন, কি কি টেস্টগুলো করেন, বা আসলে আর কি কি করা উচিত, বাংলাদেশে ডক্টরদের আর কি কি ভূমিকা রাখতে পারেন। পেশেন্ট কাউন্সিলিং হতে পারে একটা ব্যাপার। ডক্টর বেন্নুর। জি,
আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করার জন্য আমি বলব যে আমরা যদি একটু পিছন দিক থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা কখন অ্যান্টিবায়োটিক ইউজ করি? যখন আমাদের সংক্রামক ব্যাধি বা কোনো জীবাণু আমাদেরকে আক্রমণ করে। অতএব প্রথম কাজ যদি আমরা করি যে আমরা সংক্রমণকে প্রতিহত করব। অর্থাৎ আমরা সংক্রমণ হতে দিব না। সেটি করতে পারলে কিন্তু সবচেয়ে ভালো কাজ। তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন কমে আসবে বা একেবারেই হয়তো লাগবে না এবং তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর প্রশ্নটাও আসবে না। সংক্রমণ প্রতিরোধের জন্য চিকিৎসকদের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। একটি ভূমিকা হচ্ছে যে, যে সমস্ত রোগের বিরুদ্ধে টিকা বা ভ্যাকসিন আছে, সেই টিকা বা ভ্যাকসিন গুলো যথাযথ সময়ে রোগীদেরকে প্রোভাইড করা, দেয়া। আমাদের দেশে ইপিআই এর মাধ্যমে অনেকগুলো দেওয়া হয়। এর বাইরেও অনেকগুলো টিকা আছে। সেগুলো চিকিৎসকদের দায়িত্ব নিতে হবে। রোগীদেরকে সঠিক সময়ে সেই টিকাগুলো দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা। এবং দ্বিতীয়ত হচ্ছে জীবনযাত্রার কিছু পদ্ধতিতে পরিবর্তন আনা। হাইজিন বলতে আমরা যেটা বুঝি, স্বাস্থ্যবিধি, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু সংক্রমণ কমে যাবে। করোনার কারণে কিন্তু আমরা অনেক ধরনের স্বাস্থ্যবিধির মধ্যে আবার ফেরত এসেছি। যেমন আমরা নিয়মিত হাত ধোয়ার একটা অভ্যাসে এসেছি। যেকোনো জায়গায় হাঁচি, কাশি, কফ থুতু না ফেলার একটা অভ্যাস এসেছে। যেখানে সংক্রমণের ভয় আছে, মুখোশ পরার বা মাস্ক পরার একটা অ্যা অ্যা একটা অভ্যাস আমরা গড়ে তুলেছি। এই জিনিসগুলো এবং সেই সাথে একটি সুষম খাদ্যাভ্যাস, সুষম জীবনযাপন পদ্ধতি আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা ১ম কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ সংক্রমণ প্রতিরোধ করতে পারি, অ্যান্টিবায়োটিকের ব্যবহারের দিকে না যেতেই পারি। পরবর্তীতে হচ্ছে গিয়ে যে যদি অ্যান্টিবায়োটিক যেতেই তো হবেই কোনো না কোনো সময়, যেহেতু আমরা এক সময় না এক সময় হয়তো কোনো না কোনো রোগে ভুগতেই পারি, সংক্রমিত হতেই পারি। যদি রেজিস্ট্যান্স এর সম্ভাবনা থাকে তো ট্র্যাকিং অফ রেজিস্ট্যান্স ইস ভেরি ইম্পোর্টেন্ট। অর্থাৎ যে কোনটা দিয়ে কোথা থেকে কিভাবে এই রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে এই জীবাণুটার বিরুদ্ধে, সেটাকে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বের করে নিতে হবে এবং সেই কারণটাকে দূর করতে হবে। যেমন আমরা আমাদের টিবির ক্ষেত্রে বলে থাকি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি তৈরি হচ্ছে। অর্থাৎ টিবির বিরুদ্ধে, যক্ষ্মার বিরুদ্ধে আমরা ৪ টা ৫ টা ওষুধ একসাথে দেই। দেখা যাচ্ছে এই ওষুধগুলোর একাধিক ওষুধের বিরুদ্ধে এই জীবাণুটা প্রতিরোধী হয়ে যাচ্ছে। এটা যদি আমরা মূল কারণটা ট্র্যাক করতে পারি তাহলে কিন্তু এটাকে দূর করা যায়। তৃতীয়ত হচ্ছে গিয়ে যে কমপ্লায়েন্স বাড়ানো পেশেন্টের। অর্থাৎ অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে যেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া, অদরকারি অ্যান্টিবায়োটিক খাওয়া, রোগ হয় মানে জীবাণু আক্রমণ করেনি তবুও দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ায় অনীহা প্রকাশ করা। অর্থাৎ রোগ হয়েছে কিন্তু আমি ঠিক মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছি না। একটা খাচ্ছি, দিনে ৩ টা খাওয়ার কথা একটা খাচ্ছি, একটা খাচ্ছি না। আ আ মনে হচ্ছে একদিন খাচ্ছি, আরেকদিন খাচ্ছি না। এই ধরনের বা যে কয়দিন খেতে বলেছেন চিকিৎসক সেই কয়দিন না খেয়ে অল্প কয়েকদিন পরে একটু ভালো লাগছে আমি ছেড়ে দিচ্ছি। এই কাজগুলো যদি আমরা না করি। তো এই যে কমপ্লায়েন্স বাড়া, অর্থাৎ রোগীকে উদ্বুদ্ধ করা যে আপনাকে সঠিকভাবে করতে হবে, এটাও কিন্তু চিকিৎসকের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর হচ্ছে যে চিকিৎসকের নিজেকেও কিন্তু তার প্রেসক্রিপশন করার ক্ষমতাটাকে আপডেটেড করতে হবে। আমি যেন ভুল করে কোনো রোগীকে যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই সেটা দিয়ে না ফেলি। আমি যেন যে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার তা না দিয়ে অন্য আরেকটা না দিয়ে ফেলি। যতদিন দেওয়া দরকার তার থেকে কম দিয়ে না ফেলি। যত মাত্রায় যেই পাওয়ারে দেওয়ার দরকার সেটা না দিয়ে ফেলি। এই ধরনের কাজগুলো যেন আমি না করি। অর্থাৎ আমার নিজের প্রেসক্রিপশন লেখার জন্য যে ক্ষমতাটা, অর্থাৎ আমার জ্ঞান, আমার মেধা, এটার কিন্তু প্রতিনিয়ত আমাকে চর্চায় রাখতে হবে। চতুর্থত আমি বলব যে যেটা ফার্মাসিস্টদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই যেন নিম্নমানের অ্যান্টিবায়োটিক, যেই মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ থাকার কথা সেটি না হয়ে অন্য ভেজাল অ্যান্টিবায়োটিক অথবা নকল অ্যান্টিবায়োটিক, এই ধরনের জিনিসগুলো বাজারে কোনো অবস্থায় না আসে এবং অ্যান্টিবায়োটিকের যে এই যে ওভার দ্য কাউন্টার যথেষ্ট বিক্রি, এটি যেন প্রতিহত করা হয় এবং সেজন্য কিন্তু আসলে আইন রয়েছে। আইনের প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। প্রয়োজনে আইন তৈরি করতে হবে এবং যে আইনগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে যাতে মানা হয়, প্রয়োগ করা হয় সেদিকে যেতে হবে। আর সর্বশেষে বলবো যে আমাদের নিয়মিত একটা রিসার্চ রাখতে হবে যে আমাদের দেশের রোগীরা কোন রোগের কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে সেই অ্যান্টিবায়োটিকটির ব্যবহার কমিয়ে দিয়ে আরো নতুন বা আরো অন্য শক্তিশালী আরেকটি অ্যান্টিবায়োটিকে সেখানে যাতে আসতে পারে, এই জ্ঞানটা যাতে আমরা ল্যাবরেটরি থেকে চিকিৎসকদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি এবং নতুন আরো
শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার চেষ্টা করতে পারি, সেই দিকেও কিন্তু আমাদের গবেষণাটাকে পরিচালিত করতে হবে। আসলে এটি একটি সমন্বিত চেষ্টা। এই সমন্বিত চেষ্টাটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে ভয়াবহতা, এটি থেকে আমরা বাঁচতে পারবো। এবং যেটা একদম শুরুতেই আমাদের উপস্থাপক বলেছেন যে সুপার বাগ, অর্থাৎ এমন একটা জীবাণু তৈরি হলো যে পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিকে সেটা কাজ করছে না। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতে পারে বলে আমরা ভয় পাচ্ছি বা অনেক সময় হয়েও যায়, সেটি থেকে আমরা রক্ষা পাবো। এবং আশা করি যে এই যে একটা জুজুগুড়ির ভয় আমাদের সবসময় আছে, এটি সত্য হবে না। আমরা অবশ্যই এই ধরনের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো এবং সঠিকভাবে আমাদের রোগীদেরকে পথ নির্দেশ দিতে পারবো। অনেক ধন্যবাদ। একজন দর্শক প্রশ্ন করেছেন ক্রনিক রোগগুলোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নিতে গেলে দেখা যায় রিঅ্যাকশন হতে পারে, এই বিষয়ে জানতে চাই। আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেই ব্যাপারে আমাদের দর্শকদের আমরা বলতে চাই, এটির ব্যাপারে আসলে আপনারা এই ধরনের কোনো সিচুয়েশনে পড়লে অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিন। একদম শেষ পর্যায়ে পুরো আলোচনা যদি সামারি করি, আমি শুধু 30 সেকেন্ডে জনাব ইমরানের কাছে জানতে চাই। 30 সেকেন্ডে আমরা শেষ করব। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মেসেজটা হচ্ছে এরকম, আমরা যাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার না করি, আর চিকিৎসকের প্রপার গাইডলাইন নিয়ে কাউন্সেলিং নিয়ে আমরা অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করি। আর কোনোভাবে যাতে ওই যেভাবে বলা হয়েছে সেটা আমরা মিস না করি। আর আমরা আমাদের জাতি, আমাদের ইভেন আমাদের পৃথিবীকেও আমরা সেভ করতে পারবো। আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমরা যদি প্রতিরোধ করতে পারি সমন্বিতভাবে, একার পক্ষে এটা সম্ভব না। এটা আমাদের পেশেন্ট, ডক্টর, ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, টোটাল সিস্টেম, রেগুলেটরি বডি, টোটাল সিস্টেম যখন একসাথে কাজ করবে আমরা কিন্তু এটা প্রতিরোধ করতে পারবো। তার আগে পসিবল না। আমাদের দুইজন অতিথিকে অসম্ভব ধন্যবাদ। আমরা যদি আজকের পুরো অনুষ্ঠানের একটা ছোট্ট সামারি করি, সেটি হলো যে অ্যান্টিবায়োটিক আমাদের জন্য অতীব প্রয়োজনীয় একটি ঔষধ, কিন্তু এটি আমাদেরকে ক্ষতির কারণ হয়ে থাকে যদি আমরা যথেচ্ছ ব্যবহার করি, সঠিক ডোজে আমরা না খাই, অ্যান্টিবায়োটিকের ডোজটি আমরা যদি কমপ্লিট না করি। এবং ডক্টর বেন্নুর কয়েকটি পয়েন্ট তুলেছেন, তার ভিতরে একটি ছিল ডক্টর ইমরানও তো বলেছেন, সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে যাতে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজনই না হয়, সেটি সব থেকে ভালো। যদি আমাদের আছে সেটি প্রয়োজন হয়েই থাকে অ্যান্টিবায়োটিক, তাহলে যেন আমরা ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে বা প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই আমরা অ্যান্টিবায়োটিক না গ্রহণ করি। এবং এখন ডক্টর দেখানো অনেক সহজ, ঘরে বসে একদম স্বল্প খরচে ডক্টর আমাদেরকে সেই সুযোগটি করে দিচ্ছে। সুতরাং আমরা কেন সেই সুযোগটি গ্রহণ করব না? আমাদের আরো কিছু বিষয় উঠে এসেছে, শুধুমাত্র যে আমাদের স্টেক হোল্ডাররা আছে তাদের প্রতি দোষারোপ না করে তাদেরকে কি করতে হবে সেটি নিয়ে আলোচনা না করেও আমাদের সাধারণ মানুষের, আপামর জনসাধারণের সচেতন হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আমাদের আজকের এই আলোচনা থেকে কিছু ব্যক্তিও, অল্প কিছু মানুষও যদি সচেতন হয়, সেটি আসলে আমাদের সফলতা বলেই গণ্য হবে। তো আমাদের সচেতন হতে হবে। ফার্মাসিস্টদের ঔষধ তৈরির সময় যেমনটা ডক্টর বেন্নুর বলেছেন, আমাদেরকে সঠিক ডোজটা দেখতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারকে যে আমাদের এক্সিস্টিং আইনগুলো আছে সেটি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটি দেখতে হবে। এভাবেই সমন্বিতভাবে যদি আমরা চেষ্টা চালিয়ে যাই, ডক্টর বেন্নু যথার্থই বলেছেন, হয়তো সুপার ব্যাগের জুজুতে বা সেই ভয়ে বা সেই দিনটি হয়তো আমাদের দেখতে হবে না। আমরাও সেটি আশা করি। আগামী বা সবার সুন্দর আগামীর প্রত্যাশায় ডক টাইম ভালো থাকুনের আজকের এই এপিসোড এখানে শেষ করছি। আমাদের আমন্ত্রিত অতিথি দুইজনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা দেখছেন সকল দর্শকদের প্রতি অসীম শ্রদ্ধা এবং শুভেচ্ছা।